আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছো বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি পারুল আক্তার, ব্যবসা পাবলিক স্কুলের সহকারী শিক্ষক। তো আজকে আমি তোমাদের ক্লাস নিব হচ্ছে, তোমরা কোন শ্রেণী? চতুর্থ শ্রেণী। কি নিব? আমার বাংলা বই। আমার বাংলা বইয়ের কি পড়াবো আজকে? দেখো, ঘুরে আসি সোনারগাঁও। ঘুরে আসি সোনারগাঁও। সোনারগাঁও কি? ঐতিহাসিক একটা স্থানের নাম। কি নাম? ঐতিহাসিক একটা স্থানের নাম। যাবে তোমরা? জানি তো, যেতে ইচ্ছে করছে। নামটা শুনি না, কি সুন্দর। দেখো, আমাদের কিছু কি আছে? পানাম নগর, স্মৃতি ভরা কিছু জায়গার নাম, কিছু কি ইতিহাস। জানুয়ারির মাঝামাঝি শীতের সকাল, কুয়াশা আবরণ বের করে সূর্য কেবল উঁকি দিচ্ছে আকাশে, এর মধ্যে সবাই পৌঁছে গেছে স্কুলে। এটা একটা কিসের গল্প? বেড়ানোর গল্প। সাবিয়া, নমিতা, কবি, সুবীর সবাই। হাসান স্যার তো আগে এসে গেছে। কোথায় নিয়ে যাচ্ছে? ঘুরতে নিয়ে যাচ্ছে। চলো আমরা সবাই একটু মজা করে শুনি। সবাই যাবে শিক্ষা সফরে। শিক্ষা সফর মানে অর্থ শিক্ষার উদ্দেশ্যে যে সফর। সফর মানে যাত্রা। সফর মানে কি? যাত্রা। ঐতিহাসিক সোনারগাঁও যাবে তারা। নাম শুনলে কি ভালো লাগে বলো তো? হ্যাঁ, আজকে আনন্দের গল্প বলবো বলেই খুব ভালো লাগছে। কি আনন্দ, কি উল্লাস সবার মনে। আমরাও যাব, আমরাও যাব। করোনাকালীন সময়টা শেষ হোক, ধৈর্য ধরো, আমরাও যাব। সাবিহা ভাবছিল সোনারগাঁও আসলে কেমন, আসলে দেখতে কেমন। এটা কি সোনা দিয়ে মোড়া কোনো গ্রাম? হঠাৎ তার চিন্তায় ছেদ করলো। হাসান স্যার সবাইকে বাসে ওঠার জন্য তাড়া দিলে সবাই সুশৃঙ্খল হয়ে বাসে বসলো। হাসান স্যার আবার ঢাকার একটি ম্যাপ ঝুলিয়ে দেখালেন, বললেন, এই দেখো সোনারগাঁও। ঢাকা সোনারগাঁও দূরত্ব 27 কিলোমিটার। এটা কোথায় অবস্থিত? নারায়ণগঞ্জ জেলা। ঢাকার দক্ষিণ পূর্বে ও প্রাচীন নগরী সোনারগাঁয়ের অবস্থান। প্রাচীন নগরী তার মানে কি? নিশ্চয়ই একটা গল্প আছে, নিশ্চয়ই একটা ইতিহাস আছে। সবাই মনোযোগ দিয়ে শুনছিল হাসান স্যারের কথা। তিনি জানালেন, আমরা গুলিস্তান যাত্রাবাড়ি ফেলে এসেছি, এবার আমাদের বাস চলছে ঢাকা চট্টগ্রাম সড়ক পথে। কাশপুর ব্রিজ পার হয়ে একটু গেলেই সোনারগাঁও, আর একটু গেলেই সোনারগাঁও। দেখো পানাম সিটি। এখানে কি আছে লুকিয়ে আমরা এখন না বলি, পড়তে পড়তে জেনে নেই। দেখতে দেখতে বাস এসে পৌঁছল সোনারগাঁও। সোনারগাঁওয়ের মাটিতে পা দিয়ে সাবিয়ার মন খুশিতে ভরে উঠল। চারিদিকে সবুজ গাছপালা আর শীতের সকালে মিষ্টি রোদ্দুর। প্রথমেই তাদের চোখ পড়ল এক গম্বুজ বিশিষ্ট একটি প্রাচীন মসজিদ। এটা লোকশিল্প জাদুঘর সোনারগাঁও। দেখো, লোকশিল্প জাদুঘর সোনারগাঁও, দেখতে কি সুন্দর। স্যার বললেন, এটা হচ্ছে গোয়ালাদি মসজিদ। মোগল স্থাপত্য শৈলীর অপূর্ব নিদর্শন রয়েছে এই মসজিদে। তবে এটা তৈরি হয়েছিল মোগলরা বঙ্গদেশে আসার আরো আগে। হাসান স্যার আরো জানালেন, প্রাচীনকালে সমৃদ্ধ নগর সুবর্ণগ্রাম। কি গ্রাম? সুবর্ণগ্রাম। পরে এর নাম হয় সোনারগাঁও। ঢাকার আগে সোনারগাঁও ছিল দক্ষিণ পূর্ব বাংলার রাজধানী। আমাদের যখন আমরা পশ্চিমবাংলা, পূর্ব বাংলা, ভারত আমরা যখন একসাথে ছিলাম, সেই সময়কার এটা ছিল আমাদের কি রাজধানী ছিল, পূর্ব বাংলার রাজধানী ছিল। এখানে তোমরা ঘুরতে গেলেই দেখতে পাবে যে এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমাদের সেই সময়কার কিছু নিদর্শন, যেগুলি রক্ষণাবেক্ষণ করা আমার তোমার সরকারের সকলের খুব প্রয়োজন। কেন বলো তো? তোমাদের প্রজন্ম, তার পরের প্রজন্মকেও জানতে হবে। এটা আমাদের ইতিহাস। আমাদের যত ইতিহাস আছে
আমাদের ভালো যত দিক আছে, আমাদের সুন্দর যত দিক আছে, সব আমাদের জানতে হবে, রক্ষণ করতে হবে, সংরক্ষণ করতে হবে। ঈশা খাঁ ছিলেন এই অঞ্চলের শাসক, তৎকালীন যে ছিল শাসক ঈশা খাঁ। সোনারগাঁয়ের সবচেয়ে সমৃদ্ধ এলাকার নাম পানামনগর। এটা ছিল সবচেয়ে সমৃদ্ধ, খুব ঝাঁকজমক, খুব ঝাঁকজমক ছিল। এর একটা মাত্র রাস্তা, তার দুপাশে সারি সারি প্রাচীন দালান, দালানগুলি খুব উঁচু নয়, সবই দোতলা, প্রায় 100 বছরের আগে তৈরি। এখানে ধনী ব্যবসায়ীরা বসবাস করতেন। সোনারগাঁ তখন ছিল মসলিন কাপড়ের জন্য প্রসিদ্ধ স্থান। মসলিন জানো তো, গল্প আছে না, যে একটা আংটির ভিতর দিয়ে পুরো কাপড়টা চলে যেত। এটা হচ্ছে আমাদের বিখ্যাত ঐতিহাসিক মসলিন, যেটা হচ্ছে আর কেউ তার কি অধিকারী না আমরা। যেমন আমাদের নকশি কাঁথাটা আমাদের, রয়্যাল বেঙ্গল টাইগারটা আমাদের, আমাদের শীতল পাটিটা আমাদের, এই মসলিনটা আমাদের ঐতিহ্য। এটা হচ্ছে আমাদের দেশের সুনাম, এটা আমাদের ঐতিহ্য। এই ঐতিহ্য তো কেউ ভাগ বসাতে পারবে না, জানো তোমরা? হ্যাঁ, জানো তো। এখানে ধনী ব্যবসায়ীরা বসবাস করতেন বলে এই পানামনগরটা কি আরো সমৃদ্ধশালী ছিল। সোনারগাঁয়ে তৈরি মসলিনের বিশ্বজোড়া খ্যাতি ও কদর ছিল। পরে সুতি কাপড়ের প্রধান কেন্দ্র হয়ে ওঠে এটি, কিন্তু এদেশে ইংরেজরা আসার পর দেশি কাপড়ের কদর কমে যায়। আমাদের দেশটা তো আসলে তখন ইংরেজরাই শাসন করতেন, আমরা তো ছিলাম নামে মাত্র, যার ফলে আমাদের ইংরেজদের পরিধীয় বস্ত্র আর আমাদের পরিধীয় বস্ত্র কিন্তু এক নয়। ইংরেজ শাসন যখন আসতেন তখন আস্তে আস্তে আমাদের নিজস্ব যে সুনামগুলি ছিল, আমাদের মসলিনের যে কদরটা ছিল, সেটা তারা কী করলো, আস্তে আস্তে কমিয়ে দিল। তখন বিলিতি কাপড় আসা শুরু করে এই দেশে, বন্ধ হয়ে যায় এখানকার ব্যবসা বাণিজ্য। এই শহরের পুরনো দালান বাংলার অভূতপূর্ব স্থাপত্য শিল্প আমাদের সংস্কৃতি নির্দেশনা হিসেবে যেন সগর্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমি কেন পড়তেছি জানো? তোমরা এক একজন পড়তে পড়তে অনেক দেরি হয়ে যাবে। আমি গল্পটা শেষ করে তোমাদেরকে সারমর্মটা বুঝাবো এবং তার ভিতরে যে শব্দার্থ, বাক্য গঠন, প্রশ্নগুলি আছে এগুলি দিব তো, তাই ম্যাডাম একটু তাড়াতাড়ি করে দিচ্ছি। তোমরা সেটা একটু মনোযোগ দিয়ে শুনো। এবার আমাদের শেষ গন্তব্য সোনারগাঁও লোকশিল্প জাদুঘর। সেটা কোনটা বলতো? লোকশিল্প জাদুঘর। এইটা হচ্ছে কি সুন্দর, দেখো সে কবেকার তৈরি, দেখছো কি দপদপে সুন্দর, এখন দেখছো? দেখো ইতিহাস আমাদেরকে কি দেখাচ্ছে, শিক্ষা দিচ্ছে যে ভালো কিছু সব সময় ভালো থাকে। একটি দেশের শিল্প সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যের যাবতীয় নিদর্শন জাদুঘরে সংরক্ষিত থাকে। আমাদের সব ওখানে আছে, তোমাদেরকেও আমরা নিয়ে যাব। এই করোনাকালীন সময়টা পার হোক, তারপরে আমরা সোনারগাঁয়ে যাওয়ার জন্য আমরা বায়না করবো। সোনারগাঁয়ে জাদুঘরে ঢুকতে ঢুকতে সবুজের স্নিগ্ধ স্পর্শে সাদিহার মনটা ভরে গেল। কি চমৎকার একটা লেক, শান্ত পুকুর আর গাছগাছালিতে ভরা চারপাশ। ওখানকার পরিবেশটাই অনেক সুন্দর। কিছুদিন আগে আমি ঘুরে এলাম, অসম্ভব সুন্দর। তখনই তোমাদের কথা মনে হয়েছিল, ভাবলাম আমাদের এই তো ভালো ছাত্রছাত্রী, তোমরা এত ভালো করে লেখাপড়া করো, তোমাদের কোনো কিছুরই ইয়ে নেই। আমার খুব ভালো লাগে তোমাদের ক্লাসে আসলে, তোমরা অনেক মনোযোগ দিয়ে পড়ো। আপনগ, রিতাস, এই সবাই সুন্দর তোমরা পড়ো। সে বাড়িতে জাদুঘরটা যে হয়েছে তার আদি নাম ছিল সর্দার বাড়ি। এখন যে বাড়িটা জাদুঘর হিসেবে নামকরণ করা হয়েছে তার বাড়ি ছিল সর্দার বাড়ি। দারুণ কারুকাজ করা প্রবেশপত্র তো জানো, যে গৃহে যাবে তার নাম, তার ইয়ে হচ্ছে প্রবেশপত্র। কত জিনিস যে আছে দেখবার, শিখবার, কাঠের তৈরি জিনিস, মুখোশ, মৃৎপাত্র, মাটির পুতুল, বাঁশ, লোহা, কাঠের তৈরি নানা জিনিস অলঙ্কারিত দেখি সবাই বিস্মিত। কি সুন্দর জামদানি শাড়ি, একটি বাহারি নকশাটা। সোনারগাঁও লোকশিল্প জাদুঘরের প্রতিষ্ঠিত শিল্পী জয়নুল আবদিন। জাদুঘরের প্রতিষ্ঠিত শিল্পীকে জয়নুল আবদিন। তার সংগ্রহশালায় গিয়ে আরও মুগ্ধ সবাই। তিনি ছিলেন অনেক বড় একজন শিল্পী। নাম কি?
বিখ্যাত শিল্পীর নাম কি? একটা প্রশ্ন। সোনার লোকশিল্প জাদুঘরের নাম, জাদুঘরের প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠাতার নাম শিল্পী জয়নুলা এই হচ্ছে তার ওখানকার লোকালয়ের দৃশ্য। এগুলি বিক্রি করে কিনতে পাওয়া যায়। এখন সূর্য তখন পশ্চিমে ঢলে পড়েছে। ঐতিহাসিক সোনারগাঁ আমাদের এবার ফেরার পালা। আমরা ফিরে আসবো। বাসের জানালা দিয়ে অস্তগামী সূর্যের দিকে দেখতে দেখতে ফিরে এলাম ঢাকা। এই স্মৃতি আমাদের মনে গাঁথা থাকবে অনেক। এই আমরা যে পড়লাম সোনারগাঁয়ের স্মৃতিটা আমাদের অনেক দিন জানা থাকবে না। এখানে আমাদের কিছু কি আছে, সঠিক উত্তর আছে। আমরা আগে সহজগুলি শিখে নিব। ঘুরে আসি সোনারগাঁ গল্পের শিক্ষা সফরে। সবাই কোথায় যাচ্ছিল? কোথায় যাচ্ছিল বলো বলো? সোনারগাঁও। ইয়েস, সোনারগাঁও যাচ্ছিল। লোকশিল্প জাদুঘরের প্রবেশপথটি কেমন? দারুণ কারুকাজ করা, দারুণ কারুকাজ করা। আর কি আছে দেখি নেই। আর আছে মসলিন কাপড়ের জন্য প্রসিদ্ধ স্থান কোথায়? সোনারগাঁও। কোথায়? সোনারগাঁও। ঢাকার আগে সোনারগাঁও ছিল পূর্ব বাংলার রাজধানী। কোথায় ছিল? পূর্ব বাংলার রাজধানী। দক্ষিণ পূর্ব বাংলার শাসনকর্তা কে ছিলেন? ঈশা খান ছিলেন। কে ছিলেন? ঈশা খান। আমরা পড়ে নিই, তারপরে কিছু প্রশ্নের আনসার করবো আমরা। ঢাকা থেকে সোনারগাঁওয়ের দূরত্ব কত? 25 কিলোমিটার। কত? আমরা পড়েছি, ভুলে গেছে কত কিলোমিটার? এখানে 27 কিলোমিটার। দেখো বই লেখা আছে। আমরা এইভাবে প্রশ্নগুলি খুঁজে বের করবো। 27 কিলোমিটার। এখন আমরা বাম পাশে শব্দের সাথে ডান পাশে সঠিক গদ্যাংশ মিলিয়ে শিখি। সমৃদ্ধ এলাকা পানামনগর। এইটা আমরা প্রশ্নে থাকবে, এটা আমরা মুছে ফেলতে হবে। আর ঘুরে আসি সোনারগাঁও আমাদের পড়া শেষ। আমরা সোনারগাঁও লোকশিল্প জাদুঘরের প্রতিষ্ঠাতাকে শিল্পী জয়নুল আবেদীন, আমাদের কি বিখ্যাত সে চিত্রশিল্পী জয়নুল আবেদীন। আমরা কি করবো? আমরা মুখে মুখে বলি, এটাও প্রশ্ন আমরা তুলে নিব। সমৃদ্ধ এলাকা পানামনগর। প্রাচীন মসজিদ কি? গোয়ালাদি। মসলিন কাপড় জগৎ জুড়ে যার খ্যাতি। জয়নুল আবেদীন লোকশিল্পের প্রতিষ্ঠাতা। ঈশা খান ছিলেন সোনারগাঁও শাসনকর্তা। তারপরে আমি লিখে দিই, তোমরা একটু দেখো আমি কিভাবে লিখলে। আমরা 4 নাম্বার আমরা ডান বাম 1 নাম্বার দিয়ে পাশে সমৃদ্ধ এলাকা। কি হবে? এইভাবে
প্রাচীন মসজিদ। প্রাচীন মসজিদ কি হবে? ওয়াল। মুসলিম কাপড় তুলে ফেলো আমার সাথে সাথে। মুসলিম কাপড় জগৎ জোড়া যার সোনা। খ্যাতি মানে কি? খ্যাত মানে কি? বিখ্যাত, সুনাম। জয়নুল আবেদিন। কি হবে? লোকশিল্পের প্রতিষ্ঠা। গল্পে আছে ঈশাখার আমলে 3 টাকায় 1 মুঠ চাল পাওয়া যেত। সোনারগাঁও শাসন। এখন আসো ঐতিহাসিক মানে ইতিহাস ক্ষেত্র। গম্বুজ মানে গম্বুজ অর্থ কি? মিনার। বঙ্গদেশ বাংলাদেশ। প্রসিদ্ধ বিখ্যাত। আমরা এটা লেখা হয়ে গেছে, আমরা শব্দার্থ লেখা হয়ে গেছে, আমরা লেখা হয়ে গেছে, এটা বুঝে দিচ্ছি। আমরা এখন শব্দার্থ লিখব। শব্দার্থ প্রসিদ্ধ, বিখ্যাত, অঞ্চল, এলাকা, বঙ্গদেশ। বঙ্গ মানে বাংলাদেশ। শাসন করে অস্তগান, অস্ত যাওয়ার সময়। কদর, নাম মনে না, মুসলিমের কদর ছিল, মূল্যায়ন ছিল। খ্যাত, লিখে নাও। আর এগুলি দিয়ে যদি বাক্য গঠন করতে হয় তাহলে কিন্তু প্রসিদ্ধ দিয়ে বাক্য গঠন করতে হবে। তাহলে কি বলতে হবে? তৎকালীন সময়ে মুসলিম কাপড়ের খুব কি ছিল? মুসলিম কাপড় খুব প্রসিদ্ধ ছিল। অঞ্চল, অঞ্চল দিয়ে যদি আমাকে বাক্য গঠন করতে হয় তাহলে আমি বলবো
সোনারগাঁয়ের পানাম অঞ্চলটা ছিল বিখ্যাত। বঙ্গদেশ, আমরা বঙ্গদেশে বাস করি। শাসনকর্তা, সোনারগাঁয়ের শাসনকর্তা ছিলেন অস্তগামী সূর্য দেখতে দেখতে আমরা সোনারগাঁও থেকে বেরিয়ে আসলাম কদম। তখন কি ছিল? মসলিন কাপড়ের অনেক কদম ছিল, খ্যাত, বিখ্যাত ছিল। কি খ্যাত ছিল? আমাদের এই সোনারগাঁয়ের অনেক খ্যাতি রয়েছে বা খ্যাত রয়েছে। তাহলে আমরা এখানে কি পেলাম? শব্দার্থ পেলাম, বাক্য গঠন আমরা নিজেরা করতে পারবো না? রাম পেলাম। এখন আমরা আসো কিছু প্রশ্নের উত্তর আমরা আলোচনা করি। আমরা প্রশ্নের উত্তর আলোচনা করি, কারণ হচ্ছে আমরা মুখে মুখে বলি, তাহলে আমাদের সোনারগাঁও কোথাও অবস্থিত লিখে দিতে হবে না? তোমরা লিখতে পারবে না? হ্যাঁ, তোমরা লিখতে পারবে। তাহলে সোনারগাঁও কোথাও অবস্থিত? ঢাকার নারায়ণগঞ্জ জেলায় সোনারগাঁও অবস্থিত। গোয়ালাদি মসজিদ কিসের জন্য বিখ্যাত ছিল তৎকালীন? কি গোয়ালাদি মসজিদ তোমরা এইভাবে বের করতে পারবে না, এইভাবে বের করে নিবে। দেখো এখানে লেখা আছে যে আমাদের মসজিদ একটি এক গম্বুজ বিশিষ্ট একটা প্রাচীন মসজিদ। আমরা এভাবে বের করে নিব। এই দেখো আমাদের কত পৃষ্ঠায়? ৭৯ পৃষ্ঠায় লেখা আছে। চারদিকে সবুজ গাছপালা আর শীতের মিষ্টি রোদ প্রথমেই তাদের চোখে পড়লো এক গম্বুজ বিশিষ্ট, যার একটি মাত্র গম্বুজ মিনার বিশিষ্ট প্রাচীন মসজিদ, এই জন্য বিখ্যাত ছিল। মোগল স্থাপত্যশৈলীর অপূর্ব নিদর্শন রয়েছে গোয়ালাদি মসজিদ। লিখতে হবে মোগলদের স্থাপত্য শিল্প বলে, আর সুন্দর স্থাপত্যের জন্য বিখ্যাত। পানাম নগর কি জন্য বিখ্যাত? পানাম নগর ছিল খুব সুন্দর একটা নগর। পানাম নগর সোনারগাঁয়ের সবচেয়ে সমৃদ্ধ এলাকা। এখানে ধনাঢ্য ব্যবসায়ীরা বসবাস করে, তাই ওই পানাম সিটিটা ছিল সাজানো গোছানো, পানাম শহরটা ছিল সাজানো গোছানো। এই নগরের মধ্যে ঢুকলে মনে হতো এই কি স্বর্গে এসে উপস্থিত হলাম আমরা। এই জন্য তখন মানুষ যেতে ভালো লাগে। এখনো পানাম নগরের যে স্থাপত্য বাড়িঘর রয়েছে তা দেখলে বুঝবে যে ঐতিহ্য বহন করে। পানাম নগর এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সুন্দরের তৎকালীন যে স্থাপত্য শিল্প বা বাড়িঘর, নকশা কাটা, ডোরা কাটা যেটাকে বলে, ওটা দেখলে বুঝবে কত সুন্দর। লোকশিল্প কাকে বলে? আমাদের লোকালয়ের যে আমাদের ঐতিহ্য বহন করে কিছু শিল্প, মৃৎশিল্প, বাঁশের শিল্প, পুতুল, এই মাটির শিল্পের জন্য তো তৎকালীন সময়ে অনেক বিখ্যাত ছিল মাটির শিল্প আমাদের। এখন তো আস্তে আস্তে মৃৎশিল্প কি হয়ে গেছে, এখন আর মৃৎশিল্প কেউ ব্যবহার করে না। আমার মধ্যে হচ্ছে কি জানো, আমাদের এই শিল্পগুলিকে বাঁচাতে হবে, আমাদের মৃৎশিল্পকে বাঁচাতে হবে। আমরা যে এই মেলামাইন বলো, আমরা সিরামিক বলো, এগুলি যে মাটির জিনিস কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত। আমরা চাইলে কিন্তু মাটির জিনিস ব্যবহার করতে পারি। আমাদের পাহাড়ে কিন্তু মাটির জিনিস ব্যবহার করে। আমার বাড়ি কোথায়? খাগড়াছড়ি। ওখানে মাটির মটকা দেখছো কিনা তোমরা? যেটা দেখছো না, দেখো না, প্রত্যেকের বাড়িতে ঘরের কোনায় একটা মটকা থাকে। ওই মটকায় পানি রেখে, তোমরা ফ্রিজে পানি রেখে খাও না? আমরা তো ওখানে মটকায় পানি রেখে খাই। খেলে মনে হয় যে আমাদের কি ফ্রিজের পানি। আর আমাদের ওখানে যেটাকে পানির ঘট বলে, তোমরা যদি ঘুরতে যাও আমাদের খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন, ওখানে কিন্তু মাটির জিনিস খুব ব্যবহার করে। পানির ঘট এরকম করে ঢেলে পানি খায়। তোমরা তো দেখে অবাক হয়ে যাবে, এভাবে কেউ পানি খেতে পারে? কিন্তু না, আমাদের মাটির জিনিসগুলি অনেক সুন্দর করে ব্যবহার করে আমাদের যে পার্বত্য অঞ্চলে চাকমা মারমা আছে তারা। তো এখন এটা অনেক স্বাস্থ্যসম্মত। আমাদের আগে তো মাটির হাঁড়িতে রান্না করা হতো। তো এই যে মৃৎশিল্পটা আমাদের আস্তে আস্তে কি হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। এটাকে আমাদের পুনরুদ্ধার করতে হবে। ইতিহাস যেটা বলে আমাদেরকে, যে আমাদের ঐতিহ্য, আসলে ইংরেজদের যে বাহারি পোশাক, বাহারি তৈজসপত্র, এটা কিন্তু আমাদের কি ঐতিহ্য না। আমাদের ঐতিহ্য মাটির মৃৎশিল্প, কাঁসা, এইসব হচ্ছে আমাদের ঐতিহ্য। জাদুঘর বলতে কি বুঝো? জাদুঘরে গেছো?
ঢাকা জাদুঘর আছে এইখানে। আমাদের এই কুমিল্লা কোটবাড়ি একটা জাদুঘর আছে, কখনো গেছো? ওখানে কোদাল কাস্তে, তারপরে হচ্ছে বৃষ্টি হলে মাথায় যে পাত্রা দেয়, গেছো তোমরা? কখনো দেখে আসবে। আর ঠিক সোনারগাঁ লোকশিল্প জাদুঘরে তৎকালীন ব্যবহারাদি জিনিসপত্র রাখা আছে। তোমরা যখন যাবে পরিবারের সাথে যেতে পারো, আমাদের স্কুলের সাথে যেতে পারো, তখন আমরা দেখে আসবো ঘুরে। জাদুঘর হচ্ছে তৎকালীন বিশাখার আমলে বা পূর্ব বাংলার মানুষরা কি ব্যবহার করত, সোনারগাঁয়ের মানুষরা কি ব্যবহার করত, ইংরেজরা কি ব্যবহার করত, সব ওখানে মসলিন কাপড় তো আমাদের এখন নেই, নেই বললেই চলে। এটা কি হয়ে গেছে, বিলীন হয়ে গেছে। এটাকে এই যে যারা এই মসলিন বানাতো তারাই নেই, তাদেরকে ইংরেজ ঈর্ষা করে হিংসা করে আমাদের উপরে, তাদেরকে কি করেছে, তাদের হাত কেটে দিয়েছে। আমরা শুনেছি গল্প, দেখি নাই কখনো, তাই আর আমাদের মসলিন এই দেশে হয় না। লোকের মুখে বলে, লোকশিল্প যেমন আছে তেমনি লোকের মুখে বলে। সোনারগাঁও লোকশিল্প জাদুঘরের প্রতিষ্ঠাতাকে শিল্পী জয়নুল আবদিন, শিল্পী জয়নুল আবদিন। আমরা কি করলাম, আমরা এই ক্লাসটা এই যে করলাম, আমরা কি করব, আমরা মনোযোগ দিয়ে বাসায় আরেকবার করে নিব। আরেকবার আমরা এই প্রশ্নগুলি খাতায়, এখন মুখে মুখে বললাম, খাতায় উত্তর লিখে দিতে হবে। বন্ধুরা পারবে না? হ্যাঁ, আমরা এই বই থেকে ইচ্ছে করলে বের করতে পারবো, আর না পারলে পরে ক্লাসে আমি লিখে দিব। আজকের বাড়ি কাজ তোমাদের এই যে এটা দিয়ে বাকি করবো, এই যে এবারে বাকি করবো, আমি একটা করে দিচ্ছি, এইভাবে করে নেবে। এটা হচ্ছে বন্ধুরা বিদায়ের আগে আগে এবার একটু তোমাদের সাথে কথা বলি, প্রয়োজনীয় কথা। সেটা হচ্ছে আমাদের যে সময়টা চলতেছে এটা আসলে একটা ভালো সময় না, সব কিছুরই ভালো খারাপ আছে। দিনের শেষে রাত আসে, দুঃখের পরে সুখ আসে, তেমনি এই করোনা মহামারী যে এখন আমাদের এই যে সময়টা চলতেছে, আমাদের আবারও ভালো সময় আসবে। আমরা আবারও স্কুলে আসবো, সেই ব্যাগ নিয়ে ছুটে ছুটে স্কুলে এসে খেলা করব। ব্যবসা স্কুলের এই সুন্দর মাঠ তোমাদেরকে আকর্ষণ করছে, আমি জানি তোমরা মিস করতেছো আমাদের ক্লাস, মিস করতেছো ব্যবসা পাবলিক স্কুল। আসলে সবচেয়ে সুন্দর, কুমিল্লার মধ্যে সবচেয়ে সুন্দর ব্যবসা পাবলিক স্কুল। দেখলে মনটা ভরে যায়, দেখলে মনটা ভরে যায়, তোমাদেরকে আকর্ষণ করতেছে। আমরা আবার ফিরে আসবো, বেশি দিন নেই আমাদের। আমরা দোয়া করি, সবাই সবার জন্য দোয়া করি যে আমাদের এই করোনাকালীন সময়টা আমরা যেন পাস করে আমরা সবাই সুস্থ থাকি। তোমরা আমার জন্য দোয়া করবে, আমিও তোমাদের জন্য দোয়া করব। তার আগে কিছু নিয়ম মানব, সেটা হচ্ছে সর্বপ্রথম নিয়ম হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখবো। দ্বিতীয় হচ্ছে খাওয়ার আগে বাহিরে গেলে ভালো করে খুব সুন্দর করে হাত ধোবো, খুব ঘষে ঘষে। যদি হ্যান্ড স্যানিটাইজেশন না থাকে তাহলে আমরা বাংলা সাবান দিয়ে ধুলেও কি হবে, এই জীবাণু নষ্ট হবে। আর আমরা বাহিরে বেশি যাব না, প্রয়োজন ছাড়া কেউ বাহিরে যাব না। আরেকটা কথা, এই সময়ে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আমরা অপ্রয়োজনে কোনো বেশি টাকা খরচ করব না। প্রয়োজন হলে আমরা কোনো জিনিস কিনবো, আর হচ্ছে সঞ্চয় করব। বাবা মাকে কোনো বাড়তি কোনো জিনিসের জন্য চাপ দেব না। আর আরেকটা কথা হচ্ছে নিজের কাজ নিজে করব, বাবা মার কথা অবশ্যই শুনবে। আর আমাদের মধ্যে
আমরা মুখে হাত দিয়ে বলি, সমস্ত ভালো কিছুকে হ্যাঁ বলি, আর সমস্ত খারাপ কিছুকে না বলি। আমরা যদি কোনো খারাপ কিছু দেখি, অন্যায় দেখি, সামনে কিছু বলতে না পারলেও আমরা বাবা মাকে গোপনে হলেও বাবা মাকে জানাবো। আর যদি বাবা মাকে জানাতে ভয় করি, বিশ্বস্ত কোনো ব্যক্তির কাছে আমরা আমাদের সমস্যার কথা বলবো। আর এখন আরেকটা জিনিস খুব বেশি আকারে ধারণ করছে, যেটা হচ্ছে শিশু নির্যাতন। তোমরা সবাই ছোট ছোট এখনো, তো আমি একটা মেসেজ দিতে চাই তোমাদেরকে। আমরা সবার, এই যে তোমাদের সাথে আমি ক্লাস নিচ্ছি, তোমাদের সাথে কথা বলতেছি, এখানে ভালো মন্দ তোমাদের বোঝার বয়স হয়েছে একটু হলেও, গুড টাচ ব্যাড টাচ। আমি সবার কাছে বলবো, তোমরা মানুষ যখন দেখবে, বাহিরের অনেক আছে, আমাদের অনেক আশেপাশে অনেক খারাপ লোকজনও বসবাস করে, তাদের কাছ থেকে তোমরা দূরে থাকো। আমাদের এই সময়ে বাবা মা যাদের চাকরি করে, বিশেষ করে তারা অনেক সাবধানে থাকবো, যে কেউ আসলে দরজা খুলবো না, এটা আমরা মেনটেন করব। আর হচ্ছে আমরা সব সময় বাবা মার সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করবো। আমাদের কোনো সমস্যার কথা, আমাদের খারাপ লাগার কথা, ভালো লাগার গল্প সব বাবা মাকে বলবো। আমি আশা করি তোমরা ভালো থাকবে বন্ধুরা, ভালো মনোযোগ দিয়ে পড়বে, আর বেশি বেশি দোয়া করবে যে আমরা যেন স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি। আল্লাহ হাফেজ।